আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করল 15 দেশ, বাদ পড়ল ভারত ও যুক্তরাষ্ট্র। 71-এ পাকিস্তানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা নরেন্দ্র মোদীর। মার্কিন বাহিনীর ঘরে ফেরার সময় হয়েছে বলছে পেন্টাগন। সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানালো ইসরায়েল। ইরাক থেকে সেনা বহিষ্কারের সিদ্ধান্ত অপরিবর্তনীয় বলছেন ইরাকি সংসদ সদস্য। এবং সর্বশেষ থাকছে যে নারীকে দিয়ে আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন জো বাইডেন। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করল 15 দেশ, বাদ পড়ল ভারত ও যুক্তরাষ্ট্র। এশিয়ার পরাশক্তিখ্যাত চীনের সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়া সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। রবিবার ভিয়েতনামে 37তম আসিয়ান সম্মেলনের শেষ দিনে ভার্চুয়ালি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ফরাসি বার্তা সংস্থা AFP এর প্রতিবেদন থেকে তথ্যটি জানা গেছে, যদিও ভারত এই চুক্তির অন্তর্ভুক্ত হয়নি। গত বছরই এই প্রকল্প থেকে নয়াদিল্লি নিজেকে সরিয়ে নেয়। আসিয়ান জোটের 10টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করেছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এইসব দেশের মোট জনসংখ্যা 200 কোটিরও বেশি। গত বছরই এই মুক্ত বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যায়, কিন্তু সবাইকে অবাক করে ভারত চুক্তি বাতিল করে গোষ্ঠী থেকে বেরিয়ে যায়। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP ভারতীয়দের জীবনযাত্রায় প্রভাব ফেলবে, তবে পরে এই বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে ভারত। রবিবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন জুয়াম ফুক বলেছেন, বহুজাতিক বাণিজ্যের ক্ষেত্রে আসিয়ান দেশগুলোর এই চুক্তির মাধ্যমে গোটা বিশ্বকে একটি দিশা দিল। মহামারী করোনা ভাইরাসের জেরে সরবরাহ এবং রপ্তানি বাণিজ্যের প্রভূত ক্ষতি হয়েছে বিশ্বজুড়ে। সেই ক্ষত মেরামতের কাজ করবে এই বাণিজ্য চুক্তি। করোনা মহামারীর জেরে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে এই বাণিজ্য চুক্তি সহায়তা করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরাও। শুল্ক কমিয়ে সরবরাহ ব্যবস্থার উন্নতি করে নতুন ই-কমার্স নীতি প্রণয়ন করা হবে বাণিজ্য চুক্তির মাধ্যমে। 71-এ পাকিস্তানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনায় নরেন্দ্র মোদী। 1971 সালে সেনাবাহিনী পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলাদেশের নিরপরাধ নাগরিকদের উপর পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার, জুলুম ও গণহত্যা চালিয়েছিল। এ ঘটনায় সারা বিশ্বে পাকিস্তানের ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছিল। এছাড়া বিশ্ববাসীর দৃষ্টি বাংলাদেশ থেকে সরাতে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান হামলা করেছিল, কিন্তু সেদিন তাদের উপযুক্ত জবাব দিয়েছিল ভারতীয় বীর সেনারা। সেদিন পাকিস্তানকে নাস্তানুবধ হতে হয়েছিল। শনিবার রাজস্থানে ভারতের সেনা সদস্যদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময়কালে নরেন্দ্র মোদী এইসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার। প্রধানমন্ত্রী বলেন, লঙ্গেওয়ালা পোস্টে 1971 সালের যুদ্ধের শৌর্যগাথা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করবে। লঙ্গেওয়ালার যুদ্ধের 50 বছর পূর্তি হতে চলেছে। কয়েক সপ্তাহ পর এই গৌরবময় সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই বীরদের বিজয়গাথা শুনে গোটা দেশের মানুষ গৌরবান্বিত বোধ করবেন। কিন্তু এই মরু প্রান্তরে গরমে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস এবং শীতে তাপমাত্রা শূন্যের নিচেই থাকে। তখন সেনাদের খুব কষ্টে দায়িত্ব পালন করতে হয়। সেনা সদস্যদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা ভাগ করে নিতে নরেন্দ্র মোদী রাজস্থানের জয়সেলমের লঙ্গোয়ালা পোস্টে যান। সেখানে তিনি বলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর দীপাবলিতে সিয়াচেনে গিয়েছিলাম। অনেক আশ্চর্য হয়েছিলাম। দীপাবলিতে নিজের লোকের কাছেই তো যাব, এবারও আপনজনের কাছেই এসেছি। আপনজনের সঙ্গে সময় কাটাতে চান বলেই প্রধানমন্ত্রী হিসাবে প্রতি দীপাবলিতে সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে কাটে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন বাহিনীর ঘরে ফেরার সময় হয়েছে বলছে পেন্টাগন। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারে ত্বরান্বিত করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার। তিনি বলেছেন, মার্কিন বাহিনী দেশে ফেরার সময় হয়েছে। নিয়োগ পাওয়ার পর সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া নিজের প্রথম ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ভিন্ন দেশের যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নেওয়ার ট্রাম্পের অঙ্গীকারের প্রতি নিজের জোরালো অবস্থানের কথা জানান ক্রিস্টোফার মিলার। তার মতে সব যুদ্ধের অবসান ঘটাতে হবে, তবে আমেরিকা যেন আল কায়দার বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ না হয়। সামরিক বাহিনীর উদ্দেশ্যে ক্রিস্টোফার মিলার আরও বলেন, আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করছি, আমাদের সব কিছু দিয়েছি, এখন বাড়ি ফেরার সময় হয়েছে। তিনি দাবি করেন, আমরা চিরস্থায়ীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার লোক নই, অবশ্যই যাবতীয় যুদ্ধের ইতি ঘটতে হবে। 3 নভেম্বর নির্বাচনের 4 দিনের মাথায় 7ই নভেম্বর ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন বিজয় নিশ্চিত করতে সমর্থন হন। নিজের পরাজয় নিশ্চিতের 2 দিনের মাথায় 9ই নভেম্বর নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। শনিবার ভাষণে মার্কিন বাহিনী প্রত্যাহারের জন্য সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম বলেননি মিলার, যদিও তিনি এবার আল কায়দার কথা উল্লেখ করেছেন। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, নাম না নিলেও তিনি মূলত আফগানিস্তানের দিকেই ইঙ্গিত করেছেন। সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানালো ইসরায়েল। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করায় সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে রিয়াদের এই সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটে বলা হয়েছে, ধর্মের অপব্যবহার করে উস্কানি ও রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে এই ধরনের দৃষ্টিভঙ্গিতে ইসরায়েল খুশি। আমাদের এমন একটি আলোচনার খুব প্রয়োজন যা সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানাবে। সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স কর্তৃক মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্তির পর রবিবার এই টুইট করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ব্রাদারহুডকেই দায়ী করা হয়। ব্রাদারহুডের প্রতি সৌদি আরবের দমনমূলক মনোভাবকে বরাবরই ইতিবাচক হিসাবে বিবেচনা করে থাকে ইসরায়েল, কেননা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্রাদারহুডের দৃষ্টিভঙ্গির মিল রয়েছে বলে মনে করা হয়। ইরাক থেকে সেনা বহিষ্কারের সিদ্ধান্ত অপরিবর্তনীয় বলছেন ইরাকি সংসদ সদস্য। ইরাকের নিরাপত্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রভাবশালী সদস্য কাতআ আল রিকাবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তিত হওয়ার কারণে ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, গত বছরের জানুয়ারি মাসে ইরাকের সংসদে সর্বসম্মতিক্রমে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে যে প্রস্তাব পাশ হয়েছে সেই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং হোয়াইট হাউসে কী পরিবর্তন হলো তার সাথে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সংসদে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা অপরিবর্তনযোগ্য। রিকাবি বলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সুনির্দিষ্ট এবং পরিবর্তন করা যাবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিতান্তই সময়ের ব্যাপার। যেহেতু সংসদে প্রস্তাবটি গৃহীত হয়েছে, সেজন্য এটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। ইরাকের আরবি ভাষার বার্তা সংস্থা আল মালোমাহকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকের এই সংসদ সদস্য এইসব কথা বলেন। তিনি বলেন, হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে অবশ্যই ইরাক সরকারকে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। তাতে হোয়াইট হাউসে কে ক্ষমতায় এলেন আর কে গেলেন এটি কোনো বিবেচ্য বিষয় নয়। আল রিকাবি জোর দিয়ে বলেন, ইরাকের সংসদে পাশ হওয়া সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। একে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, কারণ এটি সর্বসম্মতভাবে গৃহীত একটি সিদ্ধান্ত এবং এর পিছনে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। যে নারীকে দিয়ে আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন জো বাইডেন। গত 3 নভেম্বর অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন জো বাইডেন। এই নির্বাচনে বিভিন্ন রেকর্ড দেখেছেন আমেরিকা। দেশটির নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ 16 কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন। এবার
নির্বাচিত ও পরাজিত দুই প্রার্থী পেয়েছেন রেকর্ড সংখ্যক ভোট। সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। প্রথমবারের মতো নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট পাচ্ছে দেশটি, যার সুবাদে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ হচ্ছেন দেশটির প্রথম সেকেন্ড জেন্টেলম্যান। আলোচ্য রেকর্ডগুলো হয়েছে ভোটের ফল চূড়ান্ত হওয়ার পরেই। এবার আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগনের মতো স্পর্শকাতর স্থানে প্রদান করতে যাচ্ছেন আরও একজন নারীকে। তিনি হলেন মিশেল ফ্লাউনিও। খবর বার্তা সংস্থা এপি এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রচলিত ধারার বাইরে গিয়ে বাইডেনের ইতিহাসে প্রথমবারের মতো এক নারীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে যাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমলে পেন্টাগনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বারাক ওবামার আমলে আন্ডার সেক্রেটারি এর দায়িত্ব পালন করা নিরাপত্তা বিশেষজ্ঞ মিশেল ফ্লানুয়াকেই পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে যাচ্ছেন জো বাইডেন। আর তা সত্য হলে মিশেল ফ্লানোই প্রথম নারী প্রধান হচ্ছেন পেন্টাগনের। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ইতিহাসে গত 4 বছর ছিল সবচেয়ে অস্থির সময়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই মেয়াদকালে পেন্টাগনের প্রধান হিসাবে দায়িত্বে এসেছে 5 জন। সর্বশেষ এই পদ থেকে বিদায় নিতে হয়েছে মার্ক এসপারকে। সংবাদ মাধ্যমটি বলছে, মিশেল যদি শেষ পর্যন্ত এই পদে মনোনীত হন তবে তাকে শুরুতেই বেশ ঝামেলা সামলাতে হবে। বাইডেনের প্রতিশ্রুতি অনুসারে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিতরণে সেনা সদস্যদের কাজে লাগাতে হবে তাকে। শুধু তাই নয়, এই কাজ করতে হবে তাকে কম টাকার মাধ্যমে। জো বাইডেনের উপদেষ্টাদের একজনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারীদের নিয়োগ দিতে চাইছে, বিশেষত যেসব পদে নারীরা এর আগে কখনো আসেননি, যেসব পদে তাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা অনেক আগের। 2016 সালে হিলারি ক্লিন্টন জয়ী হলে মিশেল ফ্লানুয়াকেই পেন্টাগনের প্রধান হিসাবে আনার পরিকল্পনা ছিল। এ কারণে বাইডেনের সম্ভাব্য মন্ত্রিসভায় ফ্লানুয়াইর থাকাটা একরকম নিশ্চিত ধরা যায়। মিশেল 1990 সালে পেন্টাগনের সঙ্গে যুক্ত হন। সর্বশেষ বারাক ওবামার আমলে 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি হিসাবে দায়িত্ব পালন করেন। উদারনৈতিক হিসাবে পরিচিত 59 বছর বয়সী ফ্লাউনিই বরাবরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি নিয়ে সতর্ক। বিশেষত গত বছরে এই নিয়ে তিনি প্রচুর কথা বলেছেন। সর্বশেষ গত মার্চে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রশাসন ট্রাম্প বা বাইডেন যার হাতেই যাক না কেন, তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য মিত্র নয় এমন ধারণার বদল ঘটাতে সচেষ্ট হওয়া। তবে তাড়াহুড়ো করে খুব বড় কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তিনি। তার মতে, প্রশাসন ও প্রশাসনে থাকা দল পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু বদলে ফেলা বাজে প্রবণতা। ক্ষমতা নিয়েই পূর্ববর্তী সব কাজকে ভুল সাব্যস্ত করে বড় ধরনের ভুলের দিকে পা বাড়ানো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।